लियारी पर अब एक नया नाम है। दुनिया के लिए अपराधी, भारत के लिए एक गुप्त अस्त्र। ধুরন্ধর সিনেমা মুক্তির পর থেকে ভারতে বামপন্থী বা লিবারেল গোষ্ঠী এমনভাবে প্রতিক্রিয়া দিচ্ছে যেন সিনেমাটি তাদের নিজেদের পরিবারকে দিয়েই বানানো হয়েছে। তারা এতটাই বিরক্ত বা অস্বস্তিতে রয়েছে যে বার্নার লাগালেও সেই জ্বালা তাদের কমছে না। কারণ বলিউডে তারা যে ধরনের কাঠামো তৈরি করেছিল তা ধীরে ধীরে ভেঙে যাচ্ছে, এগোচ্ছে দেশ, বদলাচ্ছে বলিউড, মানতে পারছে না বামেরা। এই সিনেমায় প্রধানমন্ত্রী মোদির বক্তব্যও রয়েছে যা দর্শকদের মধ্যে বিপুল জনপ্রিয়তা পেয়েছে। এতেই গোঁসা হয়েছে বামেদের। 500 रुपए और 1000 रुपए के करेंसी नोट लीगल टेंडर नहीं रहेंगे। ধুরন্ধর সিনেমা এমন কি করেছে তা বুঝতে হলে বলিউডের ইতিহাস দেখতে হবে। কিভাবে বামপন্থী মতাদর্শ সিনেমার গল্পকে প্রভাবিত করেছে। 1970-এর দশকে বলিউডে একটা বড় পরিবর্তন আসে। তখন অনেক বামপন্থী মার্ক্সবাদী চিন্তার মানুষ হঠাৎ করে স্ক্রিপ্ট রাইটার হতে শুরু করেন। বলিউডের পর্দার আড়ালে থাকা বামপন্থীরা এবং সিনেমার গল্পের বিবর্তন নিয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করব। নমস্কার, আমি শুভ্র চট্টোপাধ্যায় আর আপনারা দেখছেন মাধ্যম। আমাদের এই বিশ্লেষণধর্মী কাজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে মাধ্যম চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি চেপে দিন যাতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা মিস না করেন। আর আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের একটা মন্তব্য আমাদের আরও ভালো কাজ করতে উৎসাহিত করে। চলুন ফিরে যাওয়া যাক 1970-এর সেই দশকে, যখন বলিউডে এলো দেশদ্রোহী বামেদের প্রভাব। তারা সিনেমায় একটা সাধারণ গল্প বারবার দেখাতে থাকেন, যেখানে বলা হয় ভারত রাষ্ট্র দুর্নীতিগ্রস্ত, সমাজ ভেঙে পড়ছে এবং একজন নায়ক এসে সেই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছে এবং সমাজকে বাঁচাচ্ছে। এই প্রক্রিয়ায় অপরাধ জগৎকে বিপ্লবী সংগ্রাম হিসেবে দেখানো হয় এবং হিন্দু পরিচয়কে নেতিবাচকভাবে বা হাস্যকরভাবে উপস্থাপন করা হয়। বহু সিনেমায় আপনারা দেখেছেন হিন্দু দেবদেবী থেকে হিন্দু সমাজ ব্যবস্থাকে খাটো করে দেখানো হতে থাকে। বলিউডে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, যদি কেউ ওই বামপন্থী মতাদর্শের সঙ্গে একমত না হতো তাহলে তার স্ক্রিপ্ট লেখার কাজ পাওয়াও কঠিন হয়ে যেত। এর ফলে 1970-এর দশকে এমন একদল স্ক্রিপ্ট রাইটার তৈরি হয় যারা পুরো বলিউডের গল্প বলার ধরনকে নিয়ন্ত্রণ করতে শুরু করে। এরপর 1990-এর দশকে আরেকটি পরিবর্তন আসে। তখন ফিল্ম ফেস্টিভ্যাল, ফিল্ম সমালোচক এবং আন্তর্জাতিক সংস্থার অর্থ সাহায্যের মাধ্যমে একটা নতুন কাঠামো তৈরি হয়। এই সময় একটা এলিট গ্রুপ তৈরি হয় যারা ভারতীয় সিনেমাকে নতুনভাবে বিচার করতে শুরু করে। তখন সিনেমাগুলিতে সংস্কৃতি বা শিল্পের দিক তুলে ধরার বদলে জাতপাতের সমস্যাকেই বেশি করে দেখানো হতো। হিন্দুরা মৌলবাদী চিন্তাধারায় বিশ্বাসী, এমনটাই বেশি করে তুলে ধরা হতো বারবার। দারিদ্রতাকেও এমনভাবে দেখানো হতো যেন সেটাই দেশের একমাত্র সমস্যা এবং ভারত সবচেয়ে গরিব দেশ। এভাবে সিনেমার মাধ্যমে মানুষের চিন্তাভাবনাকে প্রভাবিত করার চেষ্টা করা হতো। যেমন ধরুন জাভেদ আখতারের কথা। জাভেদ আখতারের পারিবারিক পটভূমি ছিল কমিউনিস্ট আদর্শে অনুপ্রাণিত। তার পিতা জান নিসার আখতার এবং শ্বশুর কাইফি আজমি উভয়ই ছিলেন প্রোগ্রেসিভ রাইটার্স মুভমেন্টের স্তম্ভ। আবার খাজা আহমেদ আব্বাসের কথাই ধরুন। তিনি ছিলেন একাধারে সাংবাদিক, পরিচালক এবং স্ক্রিপ্ট রাইটার। রাজ কাপুরের অনেক কালজয়ী সিনেমা যেমন আওয়ারা, শ্রী 420, ববির মতো চিত্রনাট্য তিনিই লিখেছিলেন। তার লেখাতে সবসময় সমাজতন্ত্র, দারিদ্রতা এবং শ্রেণী সংগ্রামের ছাপ স্পষ্ট থাকত। তিনি নিজেই বলতেন, আই এম এ নন পার্টি কমিউনিস্ট অর সোশ্যালিস্ট। আবার বলরাজ সাহানির কথাই ধরুন। তিনি অভিনেতা হিসেবে পরিচিত হলেও চিত্রনাট্য ও নাটক লিখতেন এবং বামপন্থী আন্দোলনের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। তার ভাই ভীষ্ম সাহনি বামপন্থী ঘরানার একজন প্রথিতযশা লেখক ছিলেন। এদের তৈরি সিনেমাগুলিতে দেখানো হতো যেন পুরো সরকারি অত্যাচারী আর বিচ্ছিন্নতাবাদীরা আসলে স্বাধীনতা সংগ্রামী এবং সেই হিসেবেই তারা লড়াই করছেন। সিনেমার মূল উদ্দেশ্য ছিল ভারতকে একটা ব্যর্থ গণতন্ত্র হিসেবে তুলে ধরা। যদি কোনো সিনেমা ভারতীয় সভ্যতা বা সংস্কৃতি নিয়ে ইতিবাচকভাবে কথা বলতো তাহলে সেটাকে প্রোপাগান্ডা বলে বাতিল করে দেওয়া হতো। বলিউডে একটা নির্দিষ্ট এলিট গ্রুপ তৈরি হয়েছিল, যেখানে ফিল্ম ফেস্টিভ্যালের সদস্য, সমালোচক এবং আন্তর্জাতিক সংস্থার লোকজন থাকতো।
এই গ্রুপই ঠিক করতো কোন সিনেমা আন্তর্জাতিকভাবে দেখানো হবে। আবার ধরুন এই গ্রুপই ঠিক করতো কোন সিনেমা পুরস্কার পাবে। আবার এরাই ঠিক করতো কোন সিনেমা কোন ফেস্টিভ্যালে যাবে। আবার এরাই ঠিক করতো কোন সিনেমা বিদেশি ফান্ডিং পাবে, কোন পরিচালক আন্তর্জাতিক স্বীকৃতি পাবেন এবং কারা পাবেন না সেটাও ঠিক করে দিত এই বামপন্থীরা। সেই সময়ে বলিউড শুধুমাত্র যে একটা বিনোদনের জায়গা ছিল এমনটা নয়, এটা একটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি প্রচারের মাধ্যম হয়ে উঠেছিল, এটা আপনারা বলতেই পারেন। 2002 সাল থেকে শুরু করে 2015 সালের মধ্যে এই দীর্ঘ 13 বছর ধরে ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটেন, আমেরিকা এবং ফোর্ড ফাউন্ডেশনের মতো সংস্থাগুলো ভারতীয় সিনেমায় অর্থ সাহায্য করতে থাকে। এই সময় বিদেশি সংস্থাগুলো সিনেমায় অর্থ সাহায্য দিতে শুরু করে এবং এর মাধ্যমে একটা নতুন আদর্শগত দৃষ্টিভঙ্গি তৈরি হয়। সিনেমাগুলোতে কি কি দেখানো হতো না, ভারত একটা দমনমূলক রাষ্ট্র এবং যেখানে অত্যাচার চলে। দেশের সংখ্যালঘুদের সবসময় ভিকটিম হিসেবে উপস্থাপন করা হতো। সিনেমায় বারবার দেখানো হতো যে পুলিশ কিংবা ইন্টেলিজেন্স ব্যুরো কিংবা এই সংস্থাগুলো নাকি বিপজ্জনক এবং তারা বিপ্লবীদের ওপর অত্যাচার করে। সিনেমার মাধ্যমে এমন একটা ধারণা তৈরি করা হয়েছিল যে সন্ত্রাসবাদী তৈরি হয় সমাজের অত্যাচারেই। দিল জলে সিনেমাটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। এমন আরও কত সিনেমা তৈরি হয়েছে। आज तेरी ही आंखों के सामने तेरे इन साथियों को मारूंगा मैं। एसपी, शाखा को कोई जिंदा नहीं पकड़ सकता। शाखा या तो मार सकता है या मर सकता है। এই সব সিনেমাগুলোর উদ্দেশ্য ছিল হিন্দু ধর্ম বা সনাতন ধর্মকে ফ্যাসিবাদের সঙ্গে যুক্ত করে দেখানো, জেহাদিদের দেখানো হিরো হিসাবে, যেন তারা সমাজের চাপেই এমনটা করছে। সিনেমাতে যখনই মন্দির বা পুরোহিতদের দেখানো হতো তখন তাদের নেতিবাচকভাবে তুলে ধরা হতো। এই সিনেমাগুলোতে মন্দির এবং পুরোহিতদেরকে সবসময় খলনায়ক হিসেবে দেখানো হতো, আর পূজার রীতিনীতি পিছিয়ে পড়া হিসেবে তুলে ধরা হতো এবং হিন্দু গোষ্ঠীগুলিকে চরমপন্থী হিসেবে দেখানো হতো। অন্যদিকে পাকিস্তান ও আইএসআইকে তুলনামূলকভাবে সভ্য হিসেবে দেখানো হতো। শাহরুখ খান অভিনীত मैं हूं ना সিনেমাতে কিভাবে ভারত পাকিস্তান বন্ধুত্বের বার্তা দেওয়া হয়েছে আপনারা নিশ্চিতভাবেই দেখেছেন। हेलो जनरल, आई एम राघवन। बाकी के सवाल मैं पूछूंगा। तो हाँ जनरल, जरूर पाकिस्तान भी हमारे गरीब गांव वालों को रिहा कर रहा होगा। अरे हाँ, मैं भी अभी यही सवाल उठाने वाला था। जब दो बड़े बात कर रहे तो बीच में बात नहीं किया करते। কাশ্মীরি সন্ত্রাসবাদী বা মাওবাদীদের মহান সংগ্রামী হিসেবে দেখানোর চেষ্টা করা হতো। নকশাল আন্দোলনকে গ্লোরিফাই করে প্রচুর সিনেমা তৈরি হয়েছে। চক্রব্যূহ সিনেমা নিশ্চয়ই দেখেছেন আপনারা। 60 सालों ले ये लोग धोखा देते, मीठी बातें सुना के झूठे वादे करत है, थोड़की मिठाई खिला के आपका खून चूसत है। अरे मत भूलना कॉमरेड, कि लुटेरी सरकार की पुलिस है। আসলে ধুরন্ধর ধরনের এই নতুন সিনেমাগুলো এই যে পুরো ধারণাটা না, এটা কি পুরো সম্পূর্ণভাবে ভেঙে দিয়েছে। তার কারণও আছে কিছু। তার কারণ হলো এই সিনেমাগুলো হিন্দু সমাজকে অপরাধবোধে ভোগায় না, বরং ইতিবাচক ও ঐক্যবদ্ধ হিসেবে তুলে ধরে। ভারতীয় সংস্থাগুলো খলনায়ক নয়, বরং নায়ক হিসেবেই তাদেরকে উপস্থাপন করে। বিদেশি প্রভাব, ফান্ডিং, এনজিও হস্তক্ষেপ এবং পাকিস্তান বা আইএসআই এর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয় ধুরন্ধরের মতো এই সিনেমাগুলোতে। এই বিষয়গুলোকে আগে ষড়যন্ত্র তত্ত্ব বলে উড়িয়ে দেওয়া হতো, কিন্তু এখন সিনেমার মাধ্যমে সেগুলো সামনে আসছে। বামপন্থী গোষ্ঠীগুলো এই পরিবর্তনটাকে একেবারেই মেনে নিতে পারছে না। ধুরন্ধর সিনেমার বার্তা কি না, মানুষ, সরকার এবং প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করলে দেশ শক্তিশালী হয়। কারণ যদি দেশ ছোট ছোট ভাগে বিভক্ত থাকে তাহলে সেই দেশকে নিয়ন্ত্রণ করা এবং বিভিন্ন ধরনের ন্যারেটিভ তৈরি করে মানুষকে প্রভাবিত করা অনেক বেশি সহজ হয়ে যায়। এখন দেশে ধীরে ধীরে একটা জাতীয় স্তরের সচেতনতা তৈরি হচ্ছে, যেখানে এই ধরনের সিনেমাগুলোরও বড় ভূমিকা রয়েছে। আর সেই কারণেই বামপন্থী গোষ্ঠী একেবারে অস্বস্তিতে পড়ে গিয়েছে। তারা সবচেয়ে বেশি যে বিষয়টাকে সহ্য করতে পারছে না তা হলো হিন্দু সমাজের ঐক্য।
এই সিনেমায় যা দেখানো হয়েছে তা কোনো একক ঘটনা নয়। ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং বা র বিদেশে, বিশেষ করে শত্রু দেশগুলোতে অনেক গোপন অপারেশন চালিয়েছে, যেগুলো এখনো পর্যন্ত প্রকাশ্যে আসেনি। ভবিষ্যতে এসব অপারেশন নিয়েও আলোচনা করা হবে। বামপন্থী গোষ্ঠীর জ্বালা এত বেশি যে তাদের বারবার বার্নার লাগানোর প্রয়োজন, অর্থাৎ তারা এই পরিবর্তন মেনে নিতে পারছে না। দেশ এগোচ্ছে, মানতে পারছে না দেশদ্রোহী বামপন্থীরা। আজ এখানেই শেষ করছি। কেমন লাগলো আমাদের প্রতিবেদন জানাতে ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম। भारत विविधताओं का देश और भारत के हृदय में मध्य प्रदेश, जहां आस्था, प्रकृति और विकास एक साथ आगे बढ़ते हैं। प्रधानमंत्री नरेंद्र मोदी जी का विजन पर्यटन को केवल भ्रमण नहीं, आर्थिक सशक्तिकरण का माध्यम बनाना, और उस विजन को जमीन पर उतारने का संकल्प मुख्यमंत्री डॉक्टर मोहन यादव का मिशन। पीएम श्री पर्यटन वायु सेवा इंदौर, भोपाल, उज्जैन, ग्वालियर, जबलपुर, रीवा और खजुराहो को जोड़ती नई उड़ानें, तीर्थयात्रियों और पर्यटकों के लिए बेहतर सड़कें, ठहरने की आधुनिक सुविधाएं, महाकालेश्वर ज्योतिर्लिंग आस्था का कालजयी केंद्र, ओमकारेश्वर ज्योतिर्लिंग अद्वैत चेतना का तीर्थ, अमरकंटक नर्मदा का उद्गम, चित्रकूट राम कथा की पावन भूमि, कान्हा टाइगर रिजर्व, बांधवगढ़ टाइगर रिजर्व, पेंच टाइगर रिजर्व, प्रकृति संरक्षण के साथ इको टूरिज्म का विस्तार, कूनो और गांधी सागर वन्यजीव संरक्षण की नई पहचान, प्राणपुर, सावरवानी और लाडपुर खास सर्वश्रेष्ठ पर्यटन ग्राम, चंदेरी का क्राफ्ट हैंडलूम टूरिज्म विलेज रोजगार और परंपरा का संगम। मोदी जी का विजन भारत को वैश्विक पर्यटन मानचित्र पर अग्रणी बनाना, यादव जी का मिशन मध्य प्रदेश को उस विजन की धुरी बनाना। मध्य प्रदेश, आस्था, प्रकृति और विकास का संगम।